অজান্তে ভালোবেসে তোকে পর্ব ৬। শিশির আর সানজিদ একসাথে বাড়িতে প্রবেশ করেছে। তাদের মুখের চাহনি এখন আগের থেকে কিছুটা স্বাভাবিক। আগের মতো অস্থিরতা এখন আর তাদের চাহনিতে দেখা যাচ্ছে না। বাড়িতে প্রবেশ করতেই শিশির সোফায় গিয়ে শরীরটা হেলিয়ে দেয় এবং ভঙ্গিতে বসে যেন ভীষণ ক্লান্ত। সানজিদ পাশের সিঙ্গেল সোফায় বসেছে। বাইরে এতক্ষণে সূর্য অস্ত গেছে। পশ্চিম আকাশের সোনালি আভা আস্তে আস্তে সরে যাচ্ছে। এগিয়ে আসছে ঘন কালো অন্ধকার। রূপকথা ইতিমধ্যে বাইরের লিভিং রুমে বসে থাকা দুজনের জন্য 2 গ্লাস জল নিয়ে এসে হাজির হলো। তাদের দুজনের দিকে গ্লাসের ট্রে এগিয়ে দিয়ে হেসে বলল, পানি পান করে ঘরে যেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেন আপনারা। শিশির সোজা হয়ে বসলো, বইয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, মা কোথায়? তিনি তো রান্নাঘরে, আজকে রাতের রান্নার জন্য করছেন রান্না। রূপকথা উত্তর দিল। শিশির আর কিছু জিজ্ঞেস করলো না। সে ট্রে থেকে একটা গ্লাস তুলে নিল। সানজিদও নিল। রূপকথা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানজিদের দিকে। তার ভাবতেও কেমন লাগছে, এই লোকটাই আজকের বিকালের সে। এখন কত শান্তশিষ্ট ঠিকছে, কিন্তু তখনের চাহনি এখনের সাথে মোটেও মিল নেই। মন নিজের ঘরের স্টাডি টেবিলের সামনে বসে আছে। পুরো ঘর জুড়ে অন্ধকার করে রেখেছে। আলো বলতে শুধুমাত্র টেবিলের কাছে টিমটিম করে জ্বলতে থাকা ল্যাম্প লাইটটি। মোড়ের চাহনি ভীষণ রকমের উদাসীন। অথচ তার হওয়ার কথা ছিল সবচেয়ে খুশি। কেন খুশি হতে পারছে না মন বুঝল না। খারাপ লাগছে। সে তার শখের ডায়েরি বের করলো। কলমদানি থেকে একটা কলম তুলে নিল। ডায়েরির একটা ফাঁকা পৃষ্ঠা বেঁচে নিয়ে সেখানে লেখা শুরু করলো। আজকের দিনটা কেমনভাবে যেন চলে গেল। সব কিছু ভাবনা চিন্তা করলেও এলোমেলো হয়ে গেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে, তারপরও কেন এত খারাপ লাগছে। লোকটার চেহারা যেন চোখের সামনে একদম সেঁটে গেছে। চোখ বন্ধ করলেই তার ছবি, কি এক অদ্ভুত প্রতিক্রিয়া। আমি কি প্রেমে পড়ে গেছি সত্যি? ভালোবাসছি যার সাথে বিয়ে আমি নিজে হাতে নষ্ট করেছি? অমন রূপ, সত্যি বদ্ধ কম মানুষই আছে। প্রকাণ্ড শরীর, প্রশস্ত কাঁধ, তার চুলগুলোর ফাঁকে প্রশস্ত কপালটি উকি দেয়। তীক্ষ্ণ চোখ দুটি, যা আমার মনের অনুভূতি বুঝতে সক্ষম। খাড়া নাকটা আর তারই নিচে গোলাপি উষ্ঠধর। আমাকে দেখে কিভাবে কাঁপছিল। মন লেখা থামিয়ে দিল। সামনে তাকিয়ে চটজলদি নিজের গালে কষিয়ে দুটো চড় মেরে বসিয়ে দিল। তারপর চুলগুলো মুঠিতে আবদ্ধ করে বিড়বিড় করে, এসব কি লিখছিস মন? একটা পুরুষ মানুষের ঠোঁটের বর্ণনা দিচ্ছিস? লুচ্চামিরও একটা লিমিট থাকে। বলে চুলগুলো টানতে থাকে। মনের চঞ্চল মনটা আজ তার কন্ট্রোলে নেই। বেকাবু হয়ে উঠেছে। কিন্তু কেন? কেন এর উত্তর বারবার খুঁজছে, তবে খুঁজে পায় না। সে অসহায় বোধ করে। অসহায় হয়ে পড়লে যাকে সবচেয়ে বেশি মনে পড়ে তাকেই স্মরণ করলো। হে খোদা, কি করব? মানুষটাকে কিভাবে আমি ভালোবেসে ফেলেছি, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি প্লিজ কোনো সাইন দাও আমাকে। বলে পা তুলে নিল চেয়ারের উপর। 2 পায়ের মাঝে মুখ গুজে দিয়ে পড়ে রইল। হঠাৎ লিভিং রুম থেকে মৃদু ধ্বনি ভেসে আসলো। যখন ও রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। যখন ও রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, প্রেম যে করে সে জানে। মন মাথা তুলে বসলো। উপরের দিকে তাকিয়ে মুখে একগাল হাসলো। বুক থরথর করে কেঁপে উঠছে। গায়ের লোম খাড়া হয়ে উঠল। তার যেন মনে হলো আল্লাহ তাকে বার্তা পাঠিয়েছে। সে আবার কলম ধরল, লিখতে শুরু করলো। হ্যাঁ, আমি ভালোবাসি। লোকটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে তো আমি পেয়েও হারিয়েছি। এখন কিভাবে বলবো তাকে? কিভাবে পাবো তাকে কাছে? আমার মিথ্যাকে বিশ্বাস করে বিয়ে ভেঙে চলে গেছে। এখন আর কি আর সত্যিটাকে বিশ্বাস করবে সে? নিরাশ ভঙ্গিতে হাত চলা বন্ধ হয়ে আসলো। বুকের মাঝে চাপা ব্যথা অনুভব করতে পারছে সে। ভয়ও করছে তার মাঝে। ডিনার শেষ। 3জনে বাগানে এসেছে। বাগানের এই দিকটায় একটা সাদা রঙের বাল্ব জ্বলছে। এটা সারা রাত জ্বলবে। বাগানটি শারমিন আহসানের অনেক কাছের জায়গা। তার শখের তৈরি এই বাগানটি। পরবর্তীতে বাগানের পরিসর এতটাই বেড়ে গেলে যে শারমিন আহসান নিজে একটা আর
বাগানের খেয়াল রাখতে পারলেন না, সেজন্য একজন মালিকে নিয়োগ দেওয়া হলো। বর্তমানে সেই মালি নীলুই এই বাগানের দেখাশোনা করে। রূপকথা, শিশির আর সানজিদের একসাথে চেয়ারে বসেছে। রূপকথা এখনও জানে না পুরো বিষয়, তবে শিশির তাকে কিছু একটা হিন্ট দিয়েছে, যা শুনে সে আন্দাজ করতে পারছে আসল ব্যাপারটা। শিশির আর সানজিদের হাতে শারমিন আহসানের তৈরি করা ব্ল্যাক কফি উইদাউট সুগার, আর রূপকথার হাতে লাল চা। সে বিন্দু মাত্র কফি পছন্দ করে না, তাও যদি হয় চিনি ছাড়া, তাহলে তো সে ফিরেই তাকাবে না। তিনজন চুপচাপ বসে নিজ নিজ মগে চুমুক দিচ্ছে এবং গম্ভীর পরিবেশে রূপকথার দম বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছে না কি জিজ্ঞেস করলে পরিবেশটা একটু হলেও হালকা হবে। আচ্ছা সানজিদ, তুই কি এর আগে প্রেম করেছিস কখনো? হঠাৎ শিশিরের এমন প্রশ্নে সানজিদ আর রূপকথা দুইজনই থতমত খেয়ে গেল। দুইজনের মুখের চাহনি ফ্যাকাশে হয়ে গেল। সানজিদ একটু অপ্রস্তুত হয়ে উঠল। সে রূপকথার দিকে একবার চাইল, তারপর একটু ইতস্ত বোধ করে বলে, করেছি স্যার। ভার্সিটিতে দুটো করেছিলাম, তবে সিরিয়াসভাবে কোনোটাই হয়নি। শিশির কফির কাপে চুমুক দিল, তারপর গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বলে, তাহলে তো সমস্যা নেই, প্রেম করার এক্সপিরিয়েন্স আছে, আরেকটা মেয়েকে পটিয়ে ফেল। স্যার, প্রেম করার মুড নাই। প্রেম করতে গেলে আপনার কাজ কে করবে? প্রেমিকাকে সামলাবো নাকি আপনাকে সামলাবো? তিরিক্ষি মেজাজে সানজিদ বলে উঠল। তার বলার ধরন শুনে রূপকথা ফিক করে হেসে দিল। শিশির দুজনের দিকে কড়া চোখে তাকালো, তবে কাজ করলো বলে মনে হলো না। রূপকথা তার জগতেই হেসে বেড়াচ্ছে, আর সানজিদ মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে চাইল। শিশির একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অবশ্য কপালে যে থাকে সে ঠিকই চলে আসবে। প্রেম করলে ভালো বউ পাওয়া যাবে এর কোনো মানে নেই। রূপকথা হাসি থামিয়ে দিল। সানজিদ মুখ ঘুরিয়ে ফের শিশিরের দিকে তাকালো। শিশিরের কণ্ঠে বলা কথাগুলো কেমন দর্শন জ্ঞানের মতো লাগলো দুজনের কাছে। রূপকথা শিশিরের কথার মর্ম হালকা বুঝতে পেরে, তবে সানজিদ ঠিক জানে শিশির এমন কথা কেন বলেছে। শিশিরের অতীত সম্পর্কে সে সম্পূর্ণরূপে অবগত। সানজিদ দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ে রইল। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করতে শুরু করলো। তিনজনে চুপ, হাতে মগ, বাইরের ঠান্ডায় এমন নিস্তব্ধ রূপকথার কাছে ভয়ঙ্কর ঠেকল। সকালে ঘুম ভাঙতেই রূপকথা নিজেকে শিশিরের বাহুদয়ের মাঝে আবিষ্কার করলো। গতরাতে সে শিশিরের আগে ঘরে চলে এসেছিল। শিশির আর সানজিদ বাগানে বসে আড্ডা দিচ্ছিল। কত পরে শিশির ঘরে এসেছে রূপকথা জানে না। ভীষণ ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে শিশিরের মুখ দেখতে কিছুক্ষণের জন্য রূপকথার সারা শরীরে হিমশীতল শিহরণ বয়ে গেল। সে অপলক চোখে তাকিয়ে আছে ঘুমন্ত শিশিরের দিকে। রূপকথার মনে হলো শিশিরের ঘুমন্ত অবস্থায় বেশি হ্যান্ডসাম লাগে। অনিমেষ চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ রূপকথার ফোনের অ্যালার্ম বেজে উঠল। সঙ্গে সঙ্গে রূপকথার তৎপরতা শুরু হয়ে গেল। শিশিরের ঘুম অত্যন্ত পাতলা, সুতরাং নড়াচড়া ও সাবধানে করতে হবে। রূপকথা অতি সাবধানে বিপরীতে ফিরল। একবারের জন্য শিশিরের দিকে ফিরে তাকালো। না, এখনো ঘুমাচ্ছে। রূপকথা একটা লম্বা শ্বাস ছেড়ে শিশিরের হাত সাবধানে সরাচ্ছে। হঠাৎ শিশির হাতের বাঁধন শক্ত হয়ে উঠল। রূপকথা চমকে উঠল। কিছু বোঝার আগে শিশির তাকে টেনে নিল নিজের একদম কাছে। আকস্মিক সব কিছু হওয়ায় রূপকথা কিছুক্ষণ হা হয়ে চেয়ে রইল শিশিরের দিকে ফিরে। শিশিরের চোখ বন্ধ, তবে ঠোঁটে মুচকি হাসি ফুটে রয়েছে। তার মানে লোকটা জেগে আছে। রূপকথা একটু নড়ে চড়ে উঠতে গেলে তখনই শিশির ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, উফ, এত নড়ছো কেন জান? বরের সুখের ঘুম সহ্য হচ্ছে না, তাকে জাগিয়ে সকাল সকাল রোমান্স করতে ইচ্ছে করছে। রূপকথা বিস্মিত হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। এর মধ্যে শিশির তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। তার নড়াচড়াও প্রায় বন্ধ হয়ে এসেছে। শিশির রূপকথার দিকে তাকিয়ে আছে। তার চোখ সদ্য ঘুম থেকে ওঠা মানুষের মতোই, তবে কেমন নেশাযুক্ত। রূপকথা সেই দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলেছে। সকাল সকাল কি বাজে কথা বলছেন আপনি? রূপকথা চোখ সরিয়ে বলল। তার কণ্ঠে বিরক্তি প্রকাশ করতে চাইলেও সে পারছে না। তার ভালোই লাগছে বরের বাহুর বাঁধনে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে থাকতে। তাই বলে সেটা কি মুখে প্রকাশ করবে? কভি নেহি। বইয়ের সাথে রোমান্সের কথা বলতে আবার কিসের আজে বাজে কথা শুনি? যান, আমার সকাল সকাল রোমান্স করতে ইচ্ছে করছে। রূপকথার চোখ বড় বড় হয়ে উঠল। একটু আগে পর্যন্ত যা কথোপকথন চলছিল সব ঠিক ছিল,
তবে এটি একটু বেশি বেশি হয়ে গেল না? রূপকথা মাথা নাড়িয়ে শিশিরকে জোর লাগিয়ে সরিয়ে দিতে চায়, কিন্তু সেটা কি সম্ভব? শিশির 1 ইঞ্চিও নড়ল না, উল্টো রূপকথাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের বক্ষ মাঝে। রূপকথা শিশিরের টি শার্ট খামচে ধরল। আপনি কি জানেন আপনার মাথার স্নায়ুতন্ত্রে 2-3টে নিউরন ঢিলা হয়ে গেছে? রূপকথা শিশিরের বুকের মাঝে মুখ লুকিয়ে হিসহিসিয়ে বলল। শিশির ঠোঁটের হাসে, তারপর ভারী হাস্কি টোনে বলে, আমার সাইকোলজিস্ট বলেছে বটে, তবে অত একটা মাথা ঘামায়নি। এখন যদি তুমি বলেছ তাহলে তাড়াতাড়ি মাথার 2-3টে নিউরনকে টাইট দিয়ে দিতে হবে। কিন্তু কি দিয়ে টাইট দেব বলো তো? রূপকথা দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটার সাথে সে কথায় পারবে না। আজব ক্যারেক্টার। রূপকথা মুখ তুলে তাকালো শিশিরের দিকে। এবারে তার চোখে একটু বিরক্তির ছাপ দেখা যাচ্ছে। শিশিরের হাসি চওড়া হয়ে উঠল, সাথে সাথে বলল, ইউরেকা! নিউরন টাইট দেওয়ার উপায় পেয়ে গেছি। উৎসাহিত কণ্ঠ কথাগুলো বলে রূপকথার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিশিয়ে দিল শিশির। রূপকথার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শিশির তাকে নড়াচড়া করার কোনো সুযোগই দিচ্ছে না। রূপকথা আপ্রাণ চেষ্টা করলো শিশিরকে সরিয়ে দেওয়ার, কিন্তু ব্যর্থ চেষ্টা। সে এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে শিশিরের কলার চেপে ধরল। সারা শরীরের লোম খাড়া হয়ে গেছে। প্রত্যেকবার যখনই শিশির তার কাছে আসে তখনই তার মধ্যে এক তরঙ্গ খেলা করে। বিছানার উপর থেকে উঠতে প্রায় 1 হাত যুদ্ধ করতে হয়েছে রূপকথার। শিশির তাকে কোনোভাবেই ছাড়বে না। রূপকথাও যে উঠতে চাইছিল এমন নয়, তবে তার ক্লাস রয়েছে। গতদিন একবার যায়নি সে। রূপকথা একটা সময় ভাবত ভার্সিটিতে উঠলে পড়াশোনা নেই, ঘুরে ফিরে বেড়ানোর জায়গা হচ্ছে ভার্সিটি, ক্লাস করে কেউ। কিন্তু এই সব ধারণা ভুল প্রমাণিত করে দিয়েছে তার অনার্স লাইফ। ফার্স্ট ইয়ারের কুত্তার মতো দৌড়ানি করিয়েছিল তাদের টিচাররা। সেই স্মৃতি মনে পড়লে এখনও গায়ের রক্ত হিম হয়ে আসে। রূপকথা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিল। শিশির তখনই খাটে শুয়ে আছে, চোখ পিটপিট করে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা চুলে চিরুনিরত রূপকথার দিকে তাকিয়ে আছে। ভারী মিষ্টি লাগছে রূপকথাকে। একটি বেবি পিঙ্ক 3 পিস সেট পরেছে। শিশির উঠে বসলো। রূপকথার চিরুনি করে চুল বাঁধতেই যাবে, শিশির গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চুল ছাড়া থাক, সুন্দর লাগছে। রূপকথা অবাক হয়ে পিছনে ফিরে তাকায়। এমন গম্ভীর মুখ আর গলা নিয়ে কেমনই প্রশংসা করছে। প্রশংসার থেকে তো হুমকি বেশি লাগলো রূপকথার কাছে। শিশির ভাবলেশহীন চোখে তাকিয়ে আছে। রূপকথা হাসার চেষ্টা করে সামনে ফিরল। চুল বাঁধল না, বরের কথা কি অমান্য করা যায়? রূপকথা এবার একে একে চোখে গাঢ় কাজল দিল, তারপর ঠোঁটে হালকা করে লিপস্টিক ছুঁয়ে হাত দিয়ে মিশিয়ে দিল। এই সবই শিশির দেখছিল, তার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে। সবশেষে রূপকথা হাতে ঘড়ি পরে কাঁধে ব্যাগ তুলে নিল। শিশিরের দিকে তাকিয়ে হাত তুলে বিদায় জানিয়ে বাইরে চলে যাচ্ছিল। তখন ওই শিশির খাটের থেকে উঠে এসে রূপকথাকে পেছন থেকে টেনে জড়িয়ে ধরল। কি করছেন? ছাড়ুন, লেট হয়ে যাচ্ছি তো। রূপকথার বিরক্তি স্বরে বলল, আজ শিশিরের হলোটা কি? শিশির রূপকথার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, বরকে আদর না করে চলে যাচ্ছ শোনা? দ্যাটস নট ফেয়ার। আগে আদর করো, তারপর যেতে দিব। রূপকথা বুঝলো না, এমন ভান করে শিশিরের দিকে তাকিয়ে বলল, কিসের আদর? আমি তো কোনো আদর দিতে পারি না। শিশির কোনো জবাব দেয় না। সে আগের মতোই রূপকথাকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে। রূপকথা বুঝতে পারে শিশির যা চাচ্ছে তাকে তা না দেওয়া পর্যন্ত সে ছাড়বে না, তার যদি রাত হয়ে গেলেও না। রূপকথা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নিরাশ ভঙ্গিতে শিশিরের দিকে ফিরে দাঁড়ায়। গভীর নিঃশ্বাস নিয়ে চোখ বুজে শিশিরের গোলাপি ওষ্ঠধরের দিকে এগিয়ে যায়। বাকিটুকু অংশ আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন। রূপকথা ভার্সিটিতে এসেছে। বাড়ি থেকে কি করে বেরিয়েছে সেটা শুধু সেই জানে। শিশির একটু হলে তাকে আটকিয়ে দিত। কোনোভাবে হাত ফসকে পালিয়ে এসেছে। গাড়ি ভার্সিটির মুখে এসে থেমেছে। এর থেকেও ভেতরে যাওয়া যায়, তবে রূপকথা এখানেই নেমে যায়। গেটের সামনে দাঁড়াতেই অতি পরিচিত একটা মুখ এগিয়ে আসতে দেখল সে। সাদাব। পেছনে চিত্রা আর রোহান। রূপকথা বিস্মিত হাসি ফুটিয়ে এগিয়ে গেল সাদাপের দিকে। তাকে দেখে রূপকথা অবাক হলেও ভারী খুশি হয়েছে। সাদাপ রূপকথার সামনে দাঁড়াতে চোখ রাগ সরিয়ে নিল অন্যদিকে। এই মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। কষ্ট হবে নিজের মনকে বোঝাতে। কবে এলে তুমি? এই তো গতকাল সকালে।
দুজন বন্ধু হলেও তাদের বন্ধুত্ব কখনো তো তুইতে যায়নি, কখনো মন থেকে কেউ বলেনি। তাই এখন কোথায় যাচ্ছ? এয়ারপোর্টে। 3 ঘন্টা পর ফ্লাইট। সাদাপ এসেছিল এক সপ্তাহের জন্য, তবে বিশেষ কারণে সেই বিশেষ কারণটাই এখন আর নেই। তাহলে তার এখানে থাকার কোনো মানে হয় না। সাদাপ তাই গত রাতেই ফিরতি টিকিট করে নিয়েছে। রূপকথা অবাক হয়ে বলল, তাহলে আসলে কেন? একটি কাজ ছিল, করতে এসেছিলাম, বাট এসে দেখি কাজটা করার আর দরকার নেই, অন্য কেউ করে নিয়েছে। রূপকথা সাদাপের কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারল না, জোরও দিল না বুঝার জন্য। সাদাপ তার জ্যাকেটের পকেট থেকে কি একটা বের করে রূপকথার দিকে এগিয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস, তোমার ম্যারিড লাইফ ফুলের সুবাসের মতো কাটুক। থ্যাংক ইউ, বাট এটা কি? এগিয়ে দেওয়া জিনিসটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রূপকথা। উপহার, একান্তই তোমার জন্য, বাট এই উপহারটি আমি নিতে পারবো না, এটা খুব এক্সপেন্সিভ। তোমার থেকে বেশি নয়? রূপকথার মন হঠাৎ করে কেঁপে উঠল। সাদাবের গলা কেমন লাগছে। রূপকথা ঢোক গিলল। সাদাব বক্স থেকে রিং বের করে রূপকথার বাম হাত ধরল। রূপকথা স্তম্ভের মতো সব কিছু দেখছে। পেছনের দুজনরাও বুঝতে পারছে না সাদাব কি করতে চাচ্ছে। রূপকথার অনামিকা আঙ্গুলে শিশিরের দেওয়া ডায়মন্ডের সেই রিং। সাদাব কিছুক্ষণ সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। মনে মনে কিছু ভাবনা এসে জমা হলো। এই রিংয়ের জায়গায় আজ আমার দেওয়া রিং থাকার কথা ছিল। সাদাব সেই চিন্তাগুলোকে উড়িয়ে দিয়ে রূপকথার মধ্যমা আঙ্গুলে পরিয়ে দিল ওর আনা রিং। রূপকথা চমকে উঠল। সাদাব ম্লান হেসে বলে, প্লিজ খুলো না রিংটা। আর কখনো দেখা হবে কি না জানি না, আমি চাই এইটুকু স্মৃতি তোমার সাথে থাকুক। প্লিজ খুলো না। সাদাব অনুনয় বিনয়ের সঙ্গে বলল। রূপকথা কি বলবে, না বলার মতো ক্ষমতা সে পাচ্ছে না। সাদাবের চোখের দিকে তাকাতেই রূপকথা বুঝলো তার চোখে জল। কেন বলল অমন কথা? আর দেখা হবে কি না জানি না। কোথায় চলে যাচ্ছে সে? অনেক প্রশ্ন রূপকথার মনে ঘুরপাক খাচ্ছে, তবে সে একটাও জিজ্ঞেস করলো না। প্রমিস দাও, তুমি কখনো খুলবে না। প্রমিস, আমি কখনো খুলবো না এই রিং। শিশির আর সানজিৎ অফিসে এসে ঢুকেছে। শিশিরের নিজ কেবিনে ঢুকতেই দুজনে প্রায় হকচকিয়ে ওঠে। সোফায় একজন বসে আছে। সানজিৎ আর শিশির দুজনেই তাকে চেনে, তবে তার হঠাৎ দেখা পাওয়াতে একটু অবাক হলো। পর মুহূর্তে শিশিরের গম্ভীর মুখে একটা উজ্জ্বল আভা দেখা গেল, কিন্তু সানজিৎ চোয়াল শক্ত করে দুকদম পিছিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছ সানজিৎ? সোফায় বসে থাকা লোকটা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো। শিশির পেছনে ফিরে তাকায়। সানজিদের মুখ কেমন থমথমে হয়ে আছে। সেই ঠায় দাঁড়িয়ে রইল ওখানে। শিশির এগিয়ে চলল লোকটির দিকে। শিশিরের কাছে যেয়ে দাঁড়াতে লোকটি উঠে শিশিরের সঙ্গে হ্যান্ডশেক করলো। দুজনের মুখে হাসি। মিস্টার মুমিন খান, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। শিশির মুখোমুখি সিঙ্গেল সোফায় বসতে বসতে বলল। মুনিব খান খিলখিল করে হেসে উঠলেন। এখানে আসার মতো কী আছে সেটাই বুঝল না দুজনে। মুনিব খান আপ্লুত কণ্ঠে বললেন, ধন্যবাদ মাই ডিয়ার শিশির, তোমাকে দেখে অনেক ভালো লাগছে। আর আপনার ছেলেকে দেখে? শিশির মুচকি হেসে জিজ্ঞেস করলো। মুনিব খান একবার সামনাসামনি দূরে চাইল সানজিদের দিকে। সানজিদ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মুনিব খান হালকা হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, অবশ্যই অনেক ভালো লাগছে মাই ডিয়ার শিশির। আমার একটা মাত্র সন্তান, তাকে এত এত বছর পর দেখলে চোখে জল ধরে রাখা যায় না। সানজিদ মুনিব খানের কথা শুনে চোয়াল শক্ত করে এগিয়ে আসলো। শিশিরের পাশে দাঁড়িয়ে তিরিক্ষি মেজাজে বলল, আপনার চোখে তো বিন্দুমাত্র জল দেখছি না মিস্টার খান। শিশির সোফার সাথে হাত ঠেকিয়ে দুজনকে পর্যবেক্ষণ করছে। সব কিছু দেখে সে মিটিমিটি করে হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, এই বাপ ছেলে জীবনেও শুধরাবে না। ও সানজিদ, পুরুষ মানুষ যখন তখন চোখে জল আনতে পারে না, ইহা তাদের বৈশিষ্ট্য নয়। তুমিও তো পুরুষ মানুষ, আই থিঙ্ক তুমি বুঝবা। হোয়াট ডিড হোয়াট ডিড ইউ মিন মিস্টার খান? তুমিও তো ছেলে, আপনার কি কোনো সন্দেহ আছে? সানজিদ রাগে গজগজ করতে লাগে। হাতের মুঠো শক্ত হয়ে বদ্ধ হয়ে আসলো। সানজিদের অমন পরিস্থিতি দেখে মুহিব খানের ব্যবহারের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। অবশ্যই না, তোমার হওয়ার পর শিওর হয়ে নিয়েছি তুমি সম্পূর্ণ ছেলে। বাট তখন খুশি হলেও এখন মাঝে মাঝে ভাবি, সানজিদ না হয়ে যদি সানজিদা হতো তাহলে আমার জীবন বেশি শান্তিতে কাটতো। সানজিদের ভুরু কুঁচকে আসলো। সে অসহায় দৃষ্টিতে শিশিরের দিকে তাকালো।
যদিও কোনো সাহায্য করতে পারে, তবে শিশিরের দিকে তাকাতেই বোঝা গেল সে মজা পাচ্ছে, সুতরাং সে কোনো ধরনের সাহায্য করবে না এই বিপদ থেকে বেরিয়ে আসতে। সানজিদকে নিজেই এর থেকে বেরোতে হবে। আপনি কি আমার মাথা খেতে এসেছেন মিস্টার খান? খাওয়ার জন্য তো কত কিছু আছে, আর আমার কি টাকার অভাব পড়েছে যে আমার একটিমাত্র ছেলের মাথার মতো অখাদ্য চিবিয়ে খাবো? তাও যদি তাতে ঘিলু থাকতো। মিস্টার খান। সাদাব আংটি পরিয়ে চলে যাওয়ার পর রূপকথার সাথে আকস্মিক পরপর দুটি ঘটনা ঘটল। আজকের দিনটি সত্যি রূপকথার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে স্মরণ করা হবে। পরপর দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি হলো, সকাল সকাল ভার্সিটির জন্য বেরিয়ে পড়তে হয়েছিল বলে তিনজনই তেমন কিছু খায়নি বলে চলে। আর অন্যদিকে প্রথম লেকচার ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং ক্যান্টিনে যেয়ে ক্যান্টিনের বিখ্যাত কুক খাদ্যগুলো একটু খাওয়া যায়। যে ভাবা সেই কাজ, তিনজনেই এগিয়ে গেল। ক্যান্টিনে আজ তেমন ভিড় নেই। তাদের ডিপার্টমেন্টের লেকচার ক্যান্সেল হয়েছে বলে সব ডিপার্টমেন্টের ক্যান্সেল হবে এর কোনো মানে নেই। তিনজনে একটি টেবিলের কাছে যেয়ে বসলো। তিনজন পরামর্শ করে রোহানকে জানিয়ে দিল তারা কি খাবে। সেই হিসেবে রোহান অর্ডার দিতে ফুল কাউন্টারে চলে গেল। খাবারের জন্য অপেক্ষারত তিনজন মানুষ একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছে। হঠাৎ কথোপকথনের মাঝে চিত্রা থেমে গেল। সে একদৃষ্টে তাকিয়ে আছে। রূপকথা বিষয়টি লক্ষ্য করতে সে চিত্রার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। এক মুহূর্তের জন্য যেন সেও থমকে গেল। তার বাবা মিস্টার আরশাব চৌধুরী এখানে কি করছেন? তিনি কখনো রূপকথার শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হননি, প্যারেন্টস মিটিংয়েও না। আশরাফ চৌধুরী এগিয়ে আসছে তাদের দিকে। রূপকথা নিজের কামিজ খামচে ধরল। ভয়ে না রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখে এক ধরনের ক্ষোভ। চিত্রা আর রোহান দুজনেই রূপকথার পরিবারের সম্পর্কে অবগত, তাই তাদের চাহনির থেকে একটা অতৃপ্তিময় অনুভূতি প্রকাশ পাচ্ছে। আশরাফ চৌধুরী কাছে এসে দাঁড়াতে রূপকথা বলে উঠল, আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা বলতে এসেছি রূপ। রূপকথা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আশরাফ চৌধুরীর চোখে চোখ রেখে দাঁতে দাঁত লাগিয়ে বলে, আমাকে আমার সম্পূর্ণ নামে ডাকবেন মিস্টার আশরাফ চৌধুরী। আমার নাম রূপকথা আরশিয়ান আহসান, সো কল মি উইথ দিস নেম। আই ডোন্ট গিভ ইউ দ্য পারমিশন টু কন্ট মি উইথ মাই নিক নেম। ইউ ডোন্ট হ্যাভ অ্যানি রাইট। আশরাফ চৌধুরী আকাশ থেকে পড়লেন যেন। তার সামনে নতুন রূপকথা দাঁড়িয়ে আছে, যে কিনা কখনো মুখ ফুটে কোনো কথা বলতো না, যে তাকে দেখলে গুটিয়ে যেত ভয়ে, সেই মেয়ে আজ চোখে চোখ রেখে কথা বলছে। চিত্রা আর রোহান একে অপরের মুখ চাওয়াচাই করলো। ফ্যামিলি ম্যাটারের কথা হবে নিশ্চয়, তাহলে তো তাদের এখানে থাকা চলে না। দুজনেই চোখের ইশারায় সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়ালো। আশরাফ চৌধুরীকে অসন্তুষ্ট কণ্ঠে সালাম জানিয়ে বেরিয়ে আসলো। আসার আগে অবশ্য রূপকথাকে বলল তারা ক্যান্টিনের অন্য মাথায় অপেক্ষা করবে। তাদের কথা হয়ে গেলে যেন সে ওখানে চলে আসে। তো বলুন মিস্টার আশরাফ চৌধুরী, আপনার কি কথা আছে? রূপকথা, এমন ব্যবহার করো না। আমি তোমার বাবা। বাবা? বাবা শব্দের অর্থ জানেন আপনি? আমি বলছি জানেন না। আপনার কাছ থেকে আমি কখনো বাবার আদর পাইনি। আপনার থেকে আমি শুধু অসম্মান আর আমার প্রতি ভয় পেয়েছি। নিজেকে বাবা বলে বাবা শব্দের মতো এত সুন্দর একটা ডাককে বিকৃত করবেন না দয়া করে। শীতল কণ্ঠে বলল কথাগুলো। আশরাফ চৌধুরী হতভম্বের মতো তাকিয়ে আছে। তার বুকে চিনচিন ব্যথা করে উঠল। সে দ্রুত নিঃশ্বাস নিতে নিতে মাথা নত করে বলল, আমাকে ক্ষমা করে দাও রূপকথা। আমি জানি আমি তোমার ক্ষমা পাওয়ার অযোগ্য, কিন্তু তাও ক্ষমা করে দাও। রূপকথা ভুরু কুঁচকে তাকালো। আশরাফ চৌধুরীর অত্যন্ত নরম স্বরে কথা বলছে, আর সবচেয়ে অবাক করার বিষয়, তিনি ক্ষমা চাইছেন সেই মেয়ের কাছ থেকে যাকে কিনা কখনো নিজের মেয়ে বলে মানেননি। হঠাৎ এত দ্রুত এত পরিবর্তন রূপকথা বুঝে উঠল না। জি, আপনি ভুলে যাচ্ছেন আমি এখন চৌধুরীদের কেউ নই। এখন আমার নিজস্ব পরিচয় আছে, আমার স্বামীর পরিচয়। আর আমার স্বামী আপনাকে বলে দিয়েছে তার ডিসিশন। সেখানে দাঁড়িয়ে আমি কিভাবে আপনাকে ক্ষমা করতে পারি? আমার স্বামীর অপমান হবে তাহলে। রূপকথার উচ্চারিত বাক্যগুলো আশরাফ চৌধুরীর কানে তালা লাগিয়ে দিচ্ছে। সে হতভম্ব হয়ে মেয়ের দিকে অপলক চোখে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময়ের সঙ্গে অপরাধবোধের চাহনি প্রকাশ পাচ্ছে। রূপকথা কথাগুলো বলে মুখ ফিরিয়ে নেয়। আশরাফ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি নিরাশ ভঙ্গিতে বললেন, তাহলে ক্ষমা পাচ্ছি না, তাই তো? জি না।
আশরাফ চৌধুরী হালকা এগিয়ে এলেন মেয়ের কাছে, মাথায় হাত রাখলেন। মাথায় হাত রাখতেই রূপকথা চমকে উঠল। সে বিস্ফোরিত চোখে আশরাফ চৌধুরীর দিকে তাকায়। আশরাফ চৌধুরী মাথা নিচু করে বললেন, সে বিস্ফোরিত চোখে আশরাফ চৌধুরীর দিকে তাকায়। আশরাফ চৌধুরী মাথা নিচু করে বললেন, সারা জীবন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দোষ দিয়েছি, ভয় পেয়েছো। সবই আমার দোষ। জানতাম শেষ মুহূর্তে তোমার কাছ থেকে বাবার অধিকার আমি পাবো না, তাও এসেছিলাম তোমাকে একবার দেখার জন্য। যাই হোক রূপকথা, তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। এর থেকে বেশি কি কোনো কিছু বলা বা করা আমার পক্ষে সম্ভব না। বলে হাত নামিয়ে নিল তিনি। গলা কেমন করুণ শোনালো রূপকথার কর্ণকুহে। সারা জীবন যে শান্তিটুকু সে পেতে চেয়েছিল তার আজ ঠিকই পেল, তবে অন্যরকম ভাবে। আশপাশটা কেমন নিস্তব্ধ, শুধু বাতাসের শোষো শব্দ। রূপকথা ঠায় দাঁড়িয়ে রইল বাবার দিকে চেয়ে। আশরাফ চৌধুরী মাথা তুলে বিষাদময় হাসি ফুটে ফিরতি পথ ধরল। কিছু না বলেই চলে যাচ্ছেন আশরাফ চৌধুরী। রূপকথা একদৃষ্টে সেই দিকে তাকিয়ে থাকলো। তার কাছে আশরাফ চৌধুরীর চোখ কেমন যেন লাগলো। রূপকথার প্রথমে মনে হয়েছিল হয়তো আশরাফ চৌধুরী অভিনয় করছে বিজনেসের জন্য, কিন্তু তার চোখ তো অন্য কথাই বলছে। রূপকথা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে পাশের চেয়ারে বসে পড়ল। বড় করে শ্বাস নিচ্ছে সে। তার হৃদযত্ন হঠাৎ দ্রুত হয়ে উঠেছে। তিনজন বসে আছে শিশিরের কেবিনে। সানজিদের মুখ গোমড়া হয়ে রয়েছে। তার বাবা মুনিম শেখ খান থেকে থেকে শুধু তার পিছে লাগছে। ইচ্ছে করে করছে সেটা সানজিদ জানে। তার মাথা গরম হচ্ছে প্রতিনিয়ত। তবে মুনিব খানকে চলে যেতেও বলতে পারছে না, কারণ সে শিশিরের সঙ্গে বিজনেসের বিষয়ে কথা বলতে এসেছে। সুতরাং কোনো ফ্যামিলি ড্রামা নয়। তবে বর্তমান পরিস্থিতিতে মুনিব খান বিজনেস থেকে বেশি ফ্যামিলি নিয়ে আলোচনা করছেন, আর শিশির তা ইচ্ছে করে এনজয় করছে। তা শিশির, তোমার এই বিয়ে এর জন্য মেয়ে দেখতে গিয়েছিলে শুনলাম, মেয়ে পছন্দও হয়েছিল, তাহলে মাঝপথে বিয়ে ভেঙে চলে আসার মানে কি? আমার বিয়ে, আমার মেয়ে। থেমে গেল সানজিদ। উত্তেজনায় নিজেকে সামাল দিতে পারেনি সানজিদ, তাই মুখ ফসকে উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে। সে দুজনের দিকে একবারের জন্য তাকালো। দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সানজিদ দীর্ঘশ্বাস নিয়ে আবার বলল, আই মিন টু সে, আমার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, সুতরাং ডিসিশনটাও আমার। তাতে আপনার কি মিস্টার খান? আমি ওই মেয়ের শ্বশুর লাগে সানজিদ বাবা, এটা করতে পারো না। মেয়েটাকে এত সুন্দর একটা শ্বশুর মশাই পাওয়ার থেকে তুমি বহিষ্কার করলে। সানজিদ আবার দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে ফেলে। এই অবস্থায় মনে মনে বিড়বিড় করে, হয় মায়ের থেকে মাসির দরদ বেশি হলে যা হয়। ওহ, এই জেদিটাকে একটু বোঝাও। 5 বছর হতে চলল বাড়িতে যায় না, মায়ের মুখ দেখে না। এমন করলে কি হয়? পরে দেখা যাবে আমাদের জানাজার সময়ও আসলো না। সানজিদ মাথা তোলে আর চোখে মুনিব খানের দিকে তাকায়। চোখের দৃষ্টি আগুন। মুনিব খান ছেলের দৃষ্টির দিকে তাকাতেই চুপ হয়ে গেলেন। সে চুপ করে বসে রইলেন। শিশির পুরো বিষয় বুঝে নিয়ে বলল, সানজিদ জেদি হলেও যথেষ্ট বুঝদার, টেনশন নিবেন না, সময় হলে ঠিক যাবে, আপনি চা নেন। রূপকথার চিত্রা রোহান বেরিয়ে আসলো ক্যান্টিন থেকে। শেষ মুহূর্তে আর খাবার খাওয়া হলো না, তাই পার্সেল করে নিয়েছে রোহান। সময় পেলে খাবে। রূপকথা চুপ করে রয়েছে। প্রথমে যে হাসি খুশি মুখটা ছিল তা আর এখন নেই। দুজনই কেউ বিশেষ করে কিছু জিজ্ঞেস করছে না রূপকথাকে। তারা দুজনেই জানে রূপকথার মনে খারাপ হওয়ার কারণ কি। তিনজনে আনমনে হেঁটে চলছিল, এমন সময় একটা ডাক ভেসে আসলো রূপকথার কানে, ভাবি, আপনি? প্রথমে বুঝতে না পারলেও সামনে চোখ তুলে তাকাতে সে বুঝলো কে তাকে ডেকেছে। রূপকথা 2 হাত দূরে দাঁড়িয়ে আছে মন। রূপকথা চমকে দ্রুত এগিয়ে গেল মনের কাছে। মন হাতে ফাইলপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মন, তুমি এখানে? জি ভাবি, ভর্তি হতে এসেছি। রূপকথার মনে পড়ল, কিছুদিন আগেই তো অ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আজ থেকে তো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কিছুদিন আগেই তো অ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আজ থেকে তো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ভার্সিটিতে। তাহলে মন এই ভার্সিটিরই? রূপকথা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করার চেষ্টা করে, কোন ডিপার্টমেন্ট? ইকোনমিক্স। এবারও যেন আরও বেশি হতাশ হলো রূপকথা। তার ডিপার্টমেন্টের জুনিয়র মন, তার মানে আসতে যেতে প্রতিনিয়ত দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সানজিদের সঙ্গে মনের সম্পর্ক যদি ঠিক হতো তাহলে আজকের হতাশা আনন্দে পরিণত হতো।
আমিও তো ওই ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে। দ্যাটস গেট ভাবি, তাহলে তো দেখা হচ্ছে। রূপকথা ছোট্ট করে বলে। তারপরে দুজনেই চুপ। এর মধ্যে চিত্রা অতি আগ্রহের সাথে তাকিয়ে আছে রূপকথার দিকে, মেয়েকে তা জানার জন্য। রূপকথার চোখের ইশারায় অপেক্ষা করতে বলে, সে পরে বলবে সব। রূপকথা মুনের দিকে তাকালো। মুন অন্য কিছু ভাবছে। রূপকথা মুনের কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে মুন? মুন মাথা তুলে তাকায়, তারপর আমতা আমতা করে বলতে থাকে, ভাবি আপনার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। মুন চিত্রা আর রোহনের দিকে তাকালো। সে এদের সামনে কথা বলতে পারবে না। রূপকথা মুনের চোখের ভাষা বুঝতে পারলো। চিত্রা আর রোহনের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তোরা এখানে একটু অপেক্ষা কর, আমরা আসছি। চিত্রা আর রোহন মাথা নাড়ায়, তারাও বুঝতে পেরে পুরো ব্যাপারটা। রূপকথা মুনকে নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো, তারপর বলল, এখন বলো, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। একটা গভীর নিঃশ্বাস নাও মুন। তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। মন রূপকথার কথা মতোই গভীর করে নিঃশ্বাস নিল, তারপর রূপকথার চোখে চোখ রেখে এক নিঃশ্বাসে বলে, আমি আপনার ভাইকে পছন্দ করি। চলবে ইনশাআল্লাহ।